আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেয়ে গেছে তো কি হয়েছে? তার সবচেয়ে প্রিয় যে আপনারা, তারা তো তাকে ঘিরেই আছেন। কথাটা শুনে ঘরে থাকা সবাই তাকায় রোদেলার দিকে। কেউ কিছু না বললেও রোদেলা অনুতপ্ত হয় এমন কথা বলে ফেলায়। বুঝতে পারে এই কথাটা এভাবে বলা ঠিক হয়নি ওর, কিন্তু ও নিজেও তো মানুষ। তারা কোনো আক্কেলে কথা বলে? বেআক্কেলের মতো কথা বলে ওকে দোষী করলো। এসব যে তাদের চালাকি তাও ঠিকই বোঝে না শুধু ওর মা। সেখান থেকে নিচে এসে পড়ে রোদেলা। কথাটা না বললেই পারতো ভাবতে ভাবতে। আবার ভাবে কি থাকবে, ওর মা একটি কথাও বলেনি ওর সাথে। এ কথা যদি নাসিমার কানে যায় তাহলে ওর প্রতি বিরক্তি বাড়বে না কমবে নাসিমার? তিনি এতগুলো কথা শুনিয়েছেন। অহংকারের ভার আল্লাহ সহ্য করেন না, এ কথাটা বলতেও তার বাধেনি। এ কথাটার মানে কি এত সোজা? এ কথার মানে হচ্ছে রোদেলা অহংকারী, আর আল্লাহ ওর ধ্বংস করবে। এত কিছু বলার পরও তার কষ্ট লাঘব হয়নি। একটাবার ভাবেনি এত বড় কথা যে সে বলল তার মেয়ে কষ্ট পেয়েছে কিনা। সেসব ভাবার সময় তার কই। তিনি নাকি খুব কষ্ট পেয়েছে রোদেলার এমন আচরণে। এটা পরদিন রোদেলাকে বলেছে তার ছোট মামি। তিনি প্রিসিলার সাথে এসেছেন তাদের শ্বশুর বাড়িতে। নানি থাকলে হয়তো তিনিই আসতেন। রোদেলা কথা শুনে হাসবে না কাঁদবে তা বুঝতে পারল না। একটু সময় বিরতি নিয়ে শুধু বলেছিল, মামি, আমার কোনো অভিযোগ নেই। সবার সব রূপ দেখে ফেলেছি তো, তাই এখন আর কষ্ট লাগে না। কারোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের কপালের। তা না হলে আমাদের মা কেন আমাদের বোঝে না? কেন আমাদের কষ্টে তার কষ্ট হয় না? এই যে আমাদের সারা দুনিয়ার সাথে বুঝতে হচ্ছে, সারা দুনিয়ার চোখে আমরা খারাপ, তাকে জানেন নিশ্চয়ই। আমরা করি, মা 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 করে, ভাই বোন ভাই বোন, মেজো খালার সাথে এই যে এত ভাব, অথচ তিনি কিন্তু বিশাল রকমের দুঃখ দিয়ে দিয়েছেন তাকে। তিনি তা বেমালুম ভুলে গেছেন। কষ্ট কি তার ছোট বোন বা আপনার স্বামী কম দিয়েছে? তার স্বামীর কথা তুলতেই তার মুখটা কেমন চুপসে গেল। রোদেলা বলে, আপনার স্বামীর কথা শুধু তুলেছি, এটুকুতেই এ অবস্থা। আমার পুরো কথা শুনলে তো তাহলে অজ্ঞান হয়ে যাবেন। বলেই একটা কপট হাসি হাসার চেষ্টা করে রোদেলা। এই হাসি যেন তাকে আরো বিব্রত করে তোলে। মামি, আমার আজও মনে পড়ে মেজো খালার ননদের ছেলের জন্য যখন মেয়ে খুঁজতে লাগলো, হন্যে হয়ে বিয়ে করে বউ বিদেশ নিয়ে যাবে সময় শেষের দিকে। তাই লিপি খালা, মানে ওই যে আমাদের বাড়িতে কাজ করতেন, তিনি একদিন বলেছিলেন, মেজো আফা, আপনাদের এত সুন্দরী ভাগ্নি থাকতে আপনি মানুষের বাড়ির মেয়ে খুঁজেন কেন? উত্তরে তিনি তখন একটা কথা বলেছিলেন, সে কথাটা আমার আজও মনে আছে। শুনবেন কি বলেছিল? মুখ ম্লান করে অসহায়ভাবে রোদেলার দিকে তাকিয়ে থাকেন তিনি। কারণ তিনি সেদিন সেখানেই ছিলেন এবং ননাসের কথার পিঠে দু একটা কথা তিনিও জুড়েছিলেন রসালো করে। মামি, আমার মা বলে আমি নাকি অতীত ভুলে গেছি। কথাটা যে কত ভুল তা তিনি জানেন না। জানবেই বা কিভাবে বলেন? অন্য একটা লাশকে যে নিজের মেয়ে ভেবে নেয়, তার নিজের সন্তানদের জানাশোনায় যে কত ভুল, তা তো আর বলার অপেক্ষা থাকে না, তাই না? মামি প্রসঙ্গটা তুলেছিল রোদেলার সাথে দূরত্ব ঘুচিয়ে ভাব জমাতে। উল্টে নিজেই জমে গেলেন। রোদেলা ব্যস্ত ভঙ্গিতে উঠে পড়ে রান্নাঘরের দিকে যায়। কাজের খালাকে কাজ বুঝিয়ে দিয়ে সুফিয়ানকে ডাকতে চাই ঘরে। বেচারা ভোর রাতে এসেছে পার্টি সেন্টার থেকে। ওপর হয়ে বেঘরে শুয়ে আছে সুফিয়ান। গরমে নাজেহাল অবস্থা। ভাদ্র মাসের বিশ্রী গরমে নাজেহাল ও নিজেও। রোদেলার মায়া লাগে ডাকতে, কিন্তু উপায় নেই। আজ বউ ভাত, নানান কাজের ঝামেলা। কাছে গিয়ে বসে মাথায় হাত বুলাতে বুলাতে আস্তে আস্তে ডাকে ও, আই সুফি, সুফি ওঠেন তো। ওঠ না, আজ এত বড় অনুষ্ঠান, আপনি ঘুমলে চলবে কেন? একটা স্বপ্ন দেখছি, সেটা শেষ করে উঠছি।
হাসি পায় রোদেলার। স্বপ্নটা কি নিচে থেকে দেখছে যে বাকিটা শেষ করে উঠবে? ঘরের ফ্যান বন্ধ করে ও। ডাকাডাকি করে লাভ নেই, ফ্যান বন্ধ করলে এমনিতেই উঠে পড়বে। ঘরের এসিটা কি যেন সমস্যা হয়েছে, দীর্ঘদিন অব্যাহত থাকায় কোনো সমস্যা হয়েছে হয়তো। এমন একটা সময়ে এটা নষ্ট হলো যে একটা মিস্ত্রি এনেছে দেখাবে, সে ফুরসত ওর নেই। রোদেলা আলমারি খুলে কাপড় চোপড় আগে থেকে ঠিকঠাক করে রাখতে, কি পরবে তা নিয়ে কোনো পূর্ব পরিকল্পনা করেনি ও। মানসিকভাবে কিছুটা বিক্ষিপ্ত থাকায় শেষ পর্যন্ত নিজের জন্য শাড়ি কিনবে ভেবেও কেনা হয়নি। মনের শান্তি থাকলে সব ভালো লাগে, আর তার কাছাকাছি থাকলে মানসিক শান্তি কখনোই পায় না ও। এই বিয়ে উপলক্ষে সবার জন্য কেনাকাটা করেছে ও নিজ হাতে। নিজের বাবার বাড়ির মানুষ, শ্বশুর বাড়ির মানুষ, অনিমার শ্বশুর বাড়ির সবার জন্য কেনাকাটা করেছে দুই হাত ভরে। এদিকে অনিমা বেচারি ওর অসুস্থ শ্বশুর থাকায় থাকতে পারেনি। গতকাল রাতে নতুন বউকে এ বাড়িতে এনেই চলে গেছে। আজ দুপুরে সরাসরি পার্টি সেন্টারে আসবে, সবাইকে নিয়ে বলেছে। সকালে রোদেলাকে কাপড় বের করে ওয়ার্ড্রপের উপরে রাখলো ও। আলমারির কপাট লাগাতেই ভূত দেখার মতো চমকে ওঠে ও। বিছানায় ঘুমে তলিয়ে থাকা সুফিয়ান ঠাই দাঁড়িয়ে কপাটের পেছনে মুচকি হেসে বলে, মুখ ভয় পেয়েছো? কি যে আপনি করেন, ভয়ে আমার আত্মা উড়ে যাবার মতো অবস্থা। কাছে আসো, সূরা পড়ে ফু দিয়ে দিই। হইছে, সকাল সকাল এসব ঢং করা লাগবে না। যান দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে ওখানে গিয়ে দেখেন কি অবস্থা। সূরা পড়ে ফু দিয়ে দেবো বললাম, এটা তোমার কাছে ঢং মনে হলো? আপনি যে কি পড়বেন তা আমার চেয়ে ভালো কে জানে। খানিকটা বাঁকিয়ে বলে, বাইরের দুনিয়া জানে। আহা, কি ভালো একটা ছেলে, কত ভদ্র লোক। আরে আমি তো জানি আপনি কি মানে কি? আমি আবার কি করলাম? কি করেননি তাই বলেন আমাকে। বিয়ে করা বউকে একটু আদর করি, ভালোবাসি, তাতেও দোষ? আচ্ছা ঠিক আছে। আদর? আর ঠিক আছে মানে? ঠিক আছে মানে কি? বউকে ভালোবেসে তো ইজ্জত পেলাম না, দেখি কার কাছে ইজ্জত পাই। একথা শুনে রাগান্বিত ভঙ্গিতে তেড়ে আসে রোদেলা। ওর গায়ে থাকা টি শার্টের গলার দিকটা মুঠো করে ধরে বলে, একেবারে জানে মেরে ফেলবো। ওরে বাবা, ভয় পাইছি। বলেই দুহাত উঁচিয়ে রাখে সারেন্ডার ভঙ্গিতে। বাম হাতে থাকা কাপড় ফেলে দিয়ে সুফিয়ানকে জড়িয়ে ধরে রোদেলা। সুফিয়ানও চোখ দেয় সেই আলিঙ্গনে। বেশ কিছু সময় পর মাথাতে চুমু খায় সুফিয়ান। কানের কাছে ফিসফিস করে বলে, আই লাভ ইউ। রোদেলা বন্ধনে আবদ্ধ থেকেই বলে, আই লাভ ইউ টু। এমনি করে সবসময় আমাকে শাসনে রাখবে, আমি আসলেই খুব খারাপ। আমাকেও এমনই করেই ভালোবাসবেন। সুফিয়ান তৈরি হয়ে পার্টি সেন্টারে চলে গেছে আগে ভাগে। রোদেলা অনিমার ননদকে দিয়ে প্রিসিলাকে পাঠিয়েছে পার্লারে। ও বাড়ি কোচকাজ করে সবাইকে তৈরি করে এক এক করে পাঠিয়ে দিল। রেজওয়ানও তৈরি হচ্ছে। রোদেলাকে দেখে অবাক হয়ে পড়ল, ভাবি আপনি এখনো তৈরি হননি? এই তো হচ্ছি, তোমার কি অবস্থাটা জানতে এলাম। আমার তৈরি হতে বেশি সময় লাগবে না, আপনি দ্রুত তৈরি হন। আচ্ছা। বলেই রোদেলা দ্রুত এলো ওর ঘরে। হঠাৎই চোখ গেল খাটের উপরে ঝুলে থাকা বিশাল ছবিটায়। মনটাই ভালো হয়ে গেল। এ বাড়িতে প্রথমবারের মতো এলেও ও বাড়িতে ঢুকেই বড়সড় একটা ধাক্কা খেয়েছে ও। বিশাল ফ্ল্যাট ওদের, প্রতি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট। পুরো ফ্ল্যাটটা এত সুন্দর করে গুছিয়েছে অনিমা, কারো বোঝার উপায় নেই যে এই বাড়িতে গত 3 বছর কেউ থাকেনি। মাঝখানে মাস 6 মতো রেজওয়ান ছিল যদিও, ও শুধু রাতে এসে ঘুমিয়েছে। ওরা আসছে এই উপলক্ষে মাসখানেক সময় নিয়ে অনিমা ঘরদোর পরিষ্কার করিয়েছে, গোছগাছ করেছে নিজের হাতে। বিশেষ করে ওদের ঘরটা এত সুন্দর করে গুছিয়েছে ও আসার আগেই তা বলার মতো না। কেউ দেখলে বলবেই না এটা অতিথির ঘর। ওরা তো এ বাড়িতে এক প্রকারের অতিথি। বিশাল এই ঘরে সবচেয়ে বড় দেওয়ালে খাট রাখা হয়েছে। একপাশে আলমারি আর এক পাশে ওয়ার্ড্রপ। খাটের সামনে লম্বা আয়না দেওয়ালে লাগানো, তার একপাশে রিডিং টেবিল আর এক পাশে ছোট্ট ডিভান। বারান্দা থেকে দুটো কিং সাইজ চেয়ার আর গোল সেন্টার টেবিল। এ ঘরে কেউ ঢুকলে সবার আগে তার চোখে পড়বে খাটের ঠিক উপরে বিশাল সাইজের একটি ছবি। ছবিতে হাস্য উজ্জ্বল লাজুক এক দম্পতি আয়নাতে মুখ দেখছে। তাদের দুজনকে ঢাকা হয়েছে
রয়েছে লাল জড়ি বসানো বিয়ের ওড়নায়। পেছনে রুবিন আঙ্কেল, শাহনাজ আন্টি, নানু আর তার ছোট রয়েছে। ক্যান্ডিড একটা ছবি, কেউই ক্যামেরায় তাকিয়ে নেই। নানু হাসি মুখে কি যেন বলছিল সুফিয়ানকে। আন্টি উবু হয়ে রোদেলাকে আগলে রাখছে পেছন থেকে। রুবিন আঙ্কেল হাসি মুখে কাকে কি যেন জিজ্ঞেস করছে। ছোট মামাও হাসি মুখে তাকিয়ে আছেন সেই দিকেই। অসম্ভব সুন্দর একটা ছবি। দীর্ঘ জার্নির পর প্রথমবারের মতো এ ঘরে ঢুকে এই ছবিটাকে দেখে রোদেলা শুধু অবাকই হয়নি, ওর যাত্রাপথের সব ক্লান্তি উবে গেছে মুহূর্তেই। তখনই ওর হঠাৎ মনে পড়ে ওদের বিয়ের ছবি যখন পাঠানো হয়েছিল অনিমাকে, ও তখন সবচেয়ে পছন্দের একটা ছবি বেছে দিতে বলেছিল ওকে। এখন বুঝতে পেরেছিল কেন অনিমা সবচেয়ে পছন্দের ছবিটা চেয়েছিল রোদেলার কাছে। এই ছবিটা সত্যিই রোদেলার ভীষণ পছন্দের। জীবনে অনেক ছবি হয়তো রয়েছে ওর জীবনে, ভবিষ্যতে হয়তো আরও অনেক ছবি হবে ওদের, কিন্তু এই ছবিটা সারা জীবন ওর সবচেয়ে পছন্দের থাকবে, সাথে ছবির মানুষগুলোও। তারা কত কাঠখড় পুড়িয়ে ইংল্যান্ডে গিয়েছে শুধুমাত্র রোদেলা বিয়েতে অ্যাটেন্ড করতে। ঠিক এই ছবিটা ফাইবার সাইজের একটি ফ্রেমে বাঁধা আছে ওর চেস্টারের বাসায়। অনিমা সত্যিই লক্ষ্মী মেয়ে। ননদ সম্পর্কে অনেক বাজে কথাও শুনেছে, কিন্তু কখনো ওদের মধ্যে ননদ ভাবির সম্পর্ক ছিল না। ওরা শুধু দুই ভাই বোন, রেজওয়ান আর অনিমা ওকে মায়ের চোখে দেখে। রোদেলাও দূরে থেকেও সব দায়িত্ব পালন করতে চেষ্টা করে। রোদেলার সংবিদ ফিরল একটা গাড়ির হর্নের শব্দে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখল প্রিসিলা এসেছে তৈরি হয়ে। রেগে কটমট করে নিচে নামলো ও। কত করে বলেছে সোজা পার্টি সেন্টারে চলে যেতে, এখানে কেন আসলো আবার? নিচে নামতেই দেখলো প্রিসিলা নামছে গাড়ি থেকে। রেগে রোদেলা বলল, এখানে আবার এসছিস কেন? বললাম না সরাসরি ওখানে চলে যেতে। আপা, সুপিয়ান ভাইয়া বলল আজ দুই ভাইয়ের বউ ভাত একসাথে হবে। রোদেলা অবাক হলো এ কথা শুনে। রোদেলা দেখলো গাড়ি থেকে একজন মেয়ে নামছে, মেকআপ বক্স আর অন্যান্য সরঞ্জাম হাতে। অনিমার মামি মানে রোদেলা প্রিসিলার মামি শাশুড়ি রোদেলাকে তাড়া দিয়ে উপরে যেতে বলে। কি হচ্ছে কিছুই বোঝে না রোদেলা। ঘরে গিয়ে মামি খাটের নিচ থেকে ডালা বের করলো। রোদেলা হতভম্ব এসব দেখে। পার্লার থেকে আসা মেয়েটি মিষ্টি হেসে বলল, মামি রোদেলাকে বসিয়ে দিল ড্রেসিং আয়নার সামনের চেয়ারটায়। এক এক করে খোলা হলো লেহেঙ্গা, জুয়েলারি আর চুড়ির ডালাগুলো। লেহেঙ্গার ডালাতে ওর ভাঁজে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা ছিল, প্রিয়, আমাদের বিয়েটা হঠাৎ আর অনাড়ম্বরভাবে হয়েছিল। বৌভাত বলে যে আনুষ্ঠানিকতা থাকে তা আমাদের ছিল না, তাই মনে হলো এমন একটা দিন তো তোমারও পাওয়ার কথা, তাই তো সব কিছু জোড়ায় জোড়ায় কেনা হয়েছে তোমার অগোচরে। এমনভাবে এসব করবার জন্য আমি দুঃখিত প্রিয়। আগে তোমাকে এসব বললে তুমি এমনটা হতে দিতে না। আমার কি শখ হয় না আমার বউটাকে এভাবে দেখতে? রাগ করলে পরে করিও, আগে জলদি তৈরি হয়ে আসো, তোমার পর তোমাকে দেখার অপেক্ষায় রইল। রোদেলা মুখে কপট বিরক্তি এঁকে থাকলেও ভেতরে ভেতরে ভীষণ রকমের সারপ্রাইজ হয়েছে সুফিয়ানের এমন কাণ্ডে। সত্যি এমনটাও কল্পনাতেও ভাবেনি। বৌভাত নিয়েছে, ওর মনে একটু কষ্ট ছিল তা সত্যি, কিন্তু ও কখনোই তা প্রকাশ করেনি। তবে এমন অনেক কিছু ছাড় দেওয়া যায় সুফিয়ানের মতো একজনের পাশে পেলে। ওর চোখে পানি এসে পড়ল। এই পানি আনন্দের। ওর জীবনে একটা সময় ছিল না পাওয়ার দখলে। কেউ ভালোবেসে মাথায় একটু হাত রেখে কথা বললেই কান্না এসে যেত। আর এটা তো কত বড় কিছু ওর জন্য, জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। রোদেলা দ্রুত চোখ মুছে মেয়েটিকে বলল, লেন্স পরায় আমি অনভ্যস্ত তো তাই। সাজগুছের এক ফাঁকে রোদেলা প্রিসিলাকে বলল, এসব আমাকে আগে বললে কি হতো, সেজে গুজে এসে এখন গরমে তোর মেকআপ যদি নষ্ট হয়ে যায়। প্রিসিলা ওর পিছনে এসে আয়নাতে রোদেলার দিকে তাকিয়ে বলল, আপা, কত কি করলি আমার জন্য, আমাদের জন্য, তোর জন্য এটুক তো খুবই নগণ্য। মেয়েটি তখন চোখ সাজাচ্ছিল। রোদেলা তাই এতক্ষণ চোখ বন্ধ করেছিল। একথা শুনে মেয়েটিকে হাতের ইশারায় থামিয়ে ঘুরে তাকিয়ে পড়ল, আমি বড় তাই আমার জায়গায় তুই থাকলে তুইও তাই করতি। এটাকে এভাবে বলার কিছু নেই।
উত্তরে প্রিসিলা শুধুই হেসেছে। বাইরের একজনের সামনে কিছু বলতে চায় না, তাই হয়তো। মেয়েটি খুব দ্রুত রোদেলাকে তৈরি করে দিল। দুই বোন বউর সাথে গাড়িতে উঠল। মামি আর অনিমা সাহায্য করলো দুজনকে। একরকম পার্পেল রঙের ভেলভেটের লেহেঙ্গা, গোল্ডেন জুতা, চুড়ি, জুয়েলারি, ওড়না, পার্স, এমনকি সাজটা পর্যন্ত একরকম হয়েছে দুজনের। পার্টি সেন্টারে আর এক চমক। রেজওয়ান আর সুফিয়ান দুজন দাঁড়িয়ে আছে ওদের দুজনের অপেক্ষায়। রোদেলা কটমট করে তাকিয়ে আছে গাড়ির ভিতর থেকে। সুফিয়ান এক হাতে কান ধরে সরির ভঙ্গিতে তাকালো ওর দিকে। ওর এমন ভঙ্গিতে হেসে দেয় রোদেলা। এরপর দুই ভাই দুই দিকের গেট খুলে ওদের দুই বোনকে নামালো গাড়ি থেকে, নিয়ে গেল ভিতরের দিকে। রেজওয়ান প্রিসিলাকে হাত ধরে নিলেও সুফিয়ান আর রোদেলা হাঁটলো পাশাপাশি। স্টেজে এক জোড়া না, চেয়ার রাখা হচ্ছে দুই জোড়া। জীবনে কখনোই এরকম গর্জিয়াসভাবে সাজেনি এর আগে। সবারই চোখ কপালে ওকে এমন রূপ দেখে, চেনাই যাচ্ছে না একদম। সুফিয়ান তো সুযোগ পেলেই মুগ্ধ দৃষ্টিতে দেখছে ওকে। রোদেলা কিছুতেই বসবে না, ওর কত কাজ, এখানে বসে থাকলে ওর হবে। ফটোগ্রাফার অনুরোধ করলো, আপু ছবি তুলে না হয় চলে যা। পরে অবশ্য রোদেলার ভাগের কাজগুলো সামাল দিয়েছে অনিমা আর ওর বর। তারপর দুই জোড়া কপত কপতির ছবি তোলা হলো। এদিকে অনুষ্ঠান চলছে তার গতিতে। সুফিয়ানদের আত্মীয়রা সবাই এসে পরিচিত হয়ে যাচ্ছে দুই বউয়ের সাথে। ছবি তোলার এক ফাঁকে রোদেলা দেখল শোভন স্টেজের সামনে উদাস ভঙ্গিতে দেখছে এসব। রোদেলা তাকাতেই সেখান থেকে উঠে চলে যায় শোভন। ব্যাপারটা কাছ থেকে লক্ষ্য করে সুফিয়ান। রোদেলার মনোযোগ ঘুরাতে কি যেন জিজ্ঞেস করতে দেখা যায় ওকে, সে কথার উত্তরে হেসে ফেলে রোদেলা। দুই পোয়েট বউ ভাত, তাই দুই বউ নায়েরই হলো কৃষ্ণচূড়ায়। নাতাশাও রয়ে গেল এই বাড়িতে। কল্লোলকে থাকতে বলল, কিন্তু কল্লোল জরুরি কাজ থাকায় বাড়ি ফিরে গেল। শোভন, সারা আর বাকিরা সেন্টার থেকেই বাড়ি ফিরেছে। অনেক দিন পর কৃষ্ণচূড়া বাড়িটাতে আনন্দের জোয়ার বইল। খুশি উপচে পড়ছে যেন সবার চোখে মুখে। একসাথে থাকাটা কত শান্তির, কত আনন্দের। কিন্তু রোদেলা জানে ওর বদমেজাজি মায়ের জন্য এই পরিবেশ কতক্ষণ এমন থাকবে তা বলা মুশকিল। মজার ব্যাপার হচ্ছে দুইটা ঘর সাজানো হয়েছে এই বাড়িতে, একটা প্রিসিলা রেজওয়ান আর একটা রোদেলা সুফিয়ানের জন্য। এসব নিশ্চয়ই নোবেল হারামজাদার কাজ। ও হাসবে না কাঁদবে বুঝল না। সবাই হলঘরে বসে অনেক রাত পর্যন্ত আড্ডা দিল একসাথে। এক ফাঁকে রোদেলা ভাবল জীবন সত্যিই সুন্দর। যার যতটুকু পাওনা প্রকৃতি কোনো না কোনোভাবে তাকে সেটা ফেরত দেয়, হোক না দুঃখ কিংবা এরকম অকৃত্রিম সুখ। রোদেলা বাড়িতে ঢুকেই সন্ধ্যা নাগাদ ভারী সাজ পোশাক সব খুলে ফেলেছে। অনেক হয়েছে, আর সম্ভব না এসব পরে থাকা। দফায় দফায় চা আর ভাজা ভুজি খাওয়া হলো সবাই মিলে অনেক রাত পর্যন্ত। সবার মুখে খুশি উপচে পড়ছে। আজকের এই খুশি তৈরির কারিগর আবু সুফিয়ান। এই বাড়িতে এই পরিবারের এমন একটা আড্ডা কোনোদিন বসবে তা কেউই হয়তো কল্পনাই করেনি। রোদেলার সমস্ত সঞ্চয় দিয়ে এই বাড়িটাকে কিনেছে সুফিয়ান রোদেলার নামে। যদিও নাসিমার নামেই কিনবে বাড়িটা, তাই ঠিক করেছিল ওরা, কিন্তু বেঁকে বসেছেন তিনি নিজেই। কেন তা কেউ জানে না। ন্যায্য দামের চেয়ে অনেক বেশি টাকা হাঁকিয়েছিল ওরা, ভেবেছে না নিয়ে যাবে কই। পরে অবশ্য ব্যাপারটা ইমোশনালি হ্যান্ডেল করেছে রোদেলা। এরকমটা হবে কল্পনায়ও ভাবেনিও। বাড়ি কিনেছেন যে মামার বন্ধু, তার বাবা মায়ের বিয়ে দিয়েছিলেন রোদেলার নানা নিজের দায়িত্ব নিয়ে। তখন তারা ঘরহীন ছিল। তাদের সেই দুঃসময় পাশে ছিলেন এই পরিবারের মানুষগুলো। সে কথা তোলেনি রোদেলা, শুধু তার মাকে ফোন করে বলেছিলেন, নানু, আপনাদের সাথে তো আমাদের টাকার সম্পর্ক না। আমার নানা আপনাদের বিয়ে দিয়েছিলেন, সে থেকে আমাদের পরিবারের সাথে আপনাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের কখনো বুঝতে দেয়া হয়নি যে আপনারা আমাদের আত্মীয় কেউ। আপনার ছেলেকে আমরা আপন মামাই ভাবতাম। কত দিন টাকা চেয়ে বিরক্ত করেছি তাকে। আপন মামাদের যেভাবে করতাম, এখন এসব ভাবলে লজ্জা লাগে, হাসি পায়। তারাও আমাদেরকে ভাগ্নি ভাতিজির মতোই ভালোবেসেছেন সব সময়। সেই দাবিতেই ফোন করেছি আপনাকে। এ কথার বিপরীতে তিনি অনেক কথা তুললেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন সেসব দিনের কথা মনে করে। দিন ঘুরেছে তাদের। ঘরহীন এই পরিবার এখন এলাকার স্বনামধন্য লোক। গত দুইবারের কাউন্সিলর তার বড় ছেলে।
আল্লাহ এখন তাদের অনেক দিয়েছেন, তবুও সেসব দিনের কথা তিনি আজও মনে রেখেছেন। মানুষের ভালো কাজ তার মৃত্যুর পরও তাকে বাঁচিয়ে রাখে। তিনি রোদেলাকে বললেন চিন্তা না করতে, পুরো ব্যাপারটা তিনি দেখবেন। ব্যাস, তারপর ম্যাজিকের মতো সব হয়ে গেল। যে টাকায় তারা বাড়িটা কিনেছিলেন সে টাকাই ওদের কাছে বিক্রি করলেন বাড়িটা। রোদেলাদের লাভের মধ্যে লাভ হলো বাড়ির যে পুকুরটা ছিল তাকে তারা সংস্কার করেছেন, অনেক গাছ লাগিয়েছেন, বাড়ির গেট বদলেছেন। এসবের জন্য তিনি অবশ্য কিছু টাকা বেশি চেয়েছিলেন, কিন্তু তার মা তাকে বুঝিয়েছেন। সত্যি বলতে রোদেলা প্রস্তুত ছিল টাকাটা দিতে, শেষ পর্যন্ত দিতে হয়নি, তাতেই রক্ষা। তা না হলে একেবারেই হাত খালি হয়ে যেত ওর। বিয়ে উপলক্ষে সবাই এক একটা আসবাবপত্র দিয়েছেন উপহার হিসেবে, সেদিকে তাই হ্যাপা পোহাতে হয়নি নাসিমার। রোদেলা তাই দুহাতে খরচ করেছেন মেহমানদারিতে। রোদেলা নিজেও বুঝতে পারেননি রানুকে বলা কতটা ম্যাজিকের মতো কাজ করবে। টাকার পিচাস যারা, তারা ইমোশনাল কথাবার্তায় থিতু হওয়ার লোক না, কিন্তু ভদ্রমহিলা সত্যি ভালো মনের মানুষ, উপকারীর উপকার মনে রেখেছেন। এক ঝলকে দেখল যেন সেই সময়গুলো। দিন রাত কেবল একটাই ভাবনা ছিল তখন, জীবনের একমাত্র লক্ষ্য। মানুষের জীবনের কত কত লক্ষ্য থাকে, একটা সময় ও ভাবত ও এই হবে সেই হবে। জীবনে জ্ঞানের পরিধির সাথে সাথে লক্ষ্যও বদলায়। কেউ যদি এখন ওকে জিজ্ঞেস করে রোদেলা